আজকের ক্লাসটাতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটার নাম হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স আমাদের হচ্ছে লাইফস্টাইলকে মডার্ন ডেতে অনেক চেঞ্জ করে দিয়েছে। ওকে, রোবোটিক্স রোবট বা আমরা অনেকেই বলি যন্ত্র মানব। আর আমাদের এই রোবোটিক্সের ব্যাপারে খুব ভালো আইডিয়া আছে থ্যাঙ্কস টু টনি স্টার্ক অ্যাভেঞ্জার্সে। তো আয়রন ম্যানকে দেখে আমরা রোবোটিক্সের বিষয়টা খুব ভালোভাবে বুঝি যে যন্ত্র মানব। আসলে অ্যাকচুয়ালি রোবোটিক্সটা কি? রোবোটিক্স হচ্ছে এআই এর একটা ফিল্ড, এআই এর একটা ফিল্ড। আর রোবোটিক্স হচ্ছে অনেকগুলো ফিল্ডের সংমিশ্রণে তৈরি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে ইউজ করা হচ্ছে মেকাট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং, এগুলোর সম্মিলিত রূপ মানে হচ্ছে রোবোটিক্স। তো এইটা নিয়ে আমরা আজকে ডিটেলসে কথাবার্তা বলবো। ওকে, তো আমরা স্টার্ট করি রোবোটিক্স নিয়ে। তো তার আগে রোবোটিক্স এর বিষয় একটু ডিটেলস আমরা ডিসকাশন করি, আসলে রোবোটিক্স জিনিসটা কি। তো রোবোটিক্স মূলত আমরা যদি বলি রোবোটিক্স কি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের রোবোটিক্স। ওকে, আর এই রোবোটিক্সটা মূলত ডিসকাশন করে রোবট নিয়ে। রোবটের কি নিয়ে ডিসকাশন করে? রোবটের ডিজাইন, তারপর রোবটের কনস্ট্রাকশন, তারপর হচ্ছে কনস্ট্রাকশন নিয়ে কাজ করে, অপারেশন, অ্যান্ড রোবটের ইউজেস নিয়ে কাজ করে। অর্থাৎ রোবোটিক্সে মূলত রোবট কিভাবে ডিজাইন করা হবে, কিভাবে কনস্ট্রাক্ট করা হবে, কিভাবে কাজ করবে, মানে কিভাবে সেই রোবটের পার্টগুলো অপারেট হবে, রোবটটা কিভাবে কাজ করবে এবং সেটা কোন পারপাসে ইউজ করা হবে সেটা নিয়েই মূলত ডিসকাশন করা হয়। আর এই যে আমরা রোবোটিক্সের কথা বলতেছি, রোবোটিক্সটা মূলত একটা ইন্টারডিসিপ্লিনারি, অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডের সমন্বিত একটা রূপ। আর এআই এর একটা ফিল্ড হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে, তো এখন এই যে রোবোটিক্সের কথা বলছি, রোবোটিক্সে কি কি ফিল্ড আমাদের দরকার, যে রোবোটিক্সে আমরা কি কি ফিল্ডের কম্বিনেশন দেখতে পাই। রোবোটিক্সে আমাদের হচ্ছে ই অ্যান্ড ই, ইলেকট্রিক্যাল, ট্রিপল ই বললেই সবচেয়ে ভালো হয়। ট্রিপল ই এর কনসেপ্ট ব্যবহার করা হয়, অর্থাৎ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে মেকানিক্যাল বা মেকাট্রনিক্স, মেকানিক্যাল তো অবশ্যই লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পর ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল প্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমন্বিত রূপ। এখানে আমাদের কম্পিউটার সায়েন্স, বা আমি যদি এক কথায় বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং, এগুলো সবকিছুই আমরা ব্যবহার করি। আর তার সাথে হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এই অংশগুলো মিলিত হয়ে মূলত হচ্ছে আমাদের রোবোটিক্স সিস্টেমটাকে কি করে স্যার তৈরি করে।
এখন এই রোবোটিক্স বা রোবট এটা সর্বপ্রথম কে ইনভেন্ট করে, এটার একটু ছোট্ট হিস্ট্রি আমরা একটু দেখে আসি। রোবট এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কারেল কাপেক, একজন নাট্যকার। তিনি তার নাটকে এই রোবটের কনসেপ্টটা তিনি হচ্ছেন ব্যবহার করেন। ওকে, আর এটা অ্যাক্সিডেন্টালি তিনি ব্যবহার করেন। তিনি অ্যাক্সিডেন্টালি বলতে এটা ভুল হবে, আসলে এটা অনেকে বলে অ্যাক্সিডেন্টালি, আসলে অ্যাক্সিডেন্টালি না। তিনি একটা ইমাজিনেশন করছিলেন যে এরকম একটা সিস্টেম ডেভেলপ হবে, যে একটা সময় এরকম হবে যে মেশিন মানুষের কাজগুলোকে কি করবে, কন্ট্রোল করবে। তো কারেল কাপেক একজন মূলত নাট্যকার ছিলেন। তিনি তার নাটক আর রোশামস ইউনিভার্সাল রোবট, এই রোবট মানে এই স্টোরি বা এই প্লেটাতে তিনি সর্বপ্রথম হচ্ছে রোবট শব্দটা ব্যবহার করেন। ওকে, তো সেটার আমি হচ্ছে আপনাদেরকে একটু ইয়েটা দেখাই। আমার হিস্ট্রি মনে থাকে না, আমি জাস্ট হচ্ছে কপি পেস্ট করে রাখছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোবট ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস, এটার নাম হচ্ছে আর। তো এটা চেক ভাষার একটা রোবট ছিল, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে ঠিক এরকম দাঁড়ায়, রোশামস ইউনিভার্সাল রোবট। আর এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন কারেল কাপেক। এটা এমসিকিউতে আসে যে রোবট শব্দটার উৎপত্তি কে ঘটায়, অ্যান্সার হবে হলো কারেল কাপেক। এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ কোশ্চেনে আসে, তো এগুলো একটু মনে রাখবেন। কারেল কাপেক, রোশামস ইউনিভার্সাল রোবট, এখানে হচ্ছেন তিনি সর্বপ্রথম রোবটের শব্দটা ব্যবহার করেন। ওকে, এর রোবট থেকেই মূলত পরবর্তীতে আসে রোবোটিক্স, যেটার জনক হচ্ছে রোবোটিক শব্দটা ব্যবহার করেন। আর দেখেন, এখানে আমি একটা ছবি ডাউনলোড করে রাখছিলাম। এই যে এই ভদ্রলোক হচ্ছেন কারেল কাপেক। না, এই ভদ্রলোক কারেল কাপেক না, ওনার ছবিটা আনফরচুনেটলি আমি ডাউনলোড করতে ভুলে গেছি। তো কারেল কাপেকের একটা নাটকের একটা দৃশ্য, এখানে তিনি যাদেরকে দেখাচ্ছেন এটাই হচ্ছে মূলত রোবট, যেটা তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। পরবর্তীতে এই আইডিয়া বা কনসেপ্টের উপর বেস করে প্রতিনিয়ত স্যার হচ্ছে যে ডেভেলপমেন্টটা কন্টিনিউ হয়। ওকে, তো এটা গেল আমাদের কারেল কাপেকের পার্টটা। তারপরে হচ্ছে আমাদের আইজ্যাক অ্যাসিমভ, তিনি হচ্ছেন এই রোবোটিক্স কনসেপ্টটার জনক। ঠিক আছে, তিনি একজন সায়েন্স ফিকশন স্টোরি রাইটার ছিলেন। তিনি হচ্ছেন এই রোবোটিক্স ট্রামটাকে সর্বপ্রথম তার হচ্ছে সায়েন্স ফিকশন বইতে ব্যবহার করেন। তো এই ব্যাপারে, রোবটের ব্যাপারে তিনি কিছু রুলসও ডেভেলপ করছেন, সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আইজ্যাক অ্যাসিমভ, তিনি হচ্ছেন এই রোবোটিক্স কনসেপ্টটা 1940-তে উপস্থাপন করেন। আর তিনি এই রোবট রিগার্ডিং তিনি 3টা ল বলেন, যে রোবট কখনো কাউকে ইনজুর করতে পারবে না, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করবে, এবং থার্ড হচ্ছে হলো যে আহ, মনে করেন যে প্রথম 2টা ল এর সাথে কোনো ধরনের কনফ্লিকশন ক্রিয়েট করবে না। ওকে, আর রোবট নিজের এক্সিস্টেন্সটাকে কি করবে, রক্ষা করার চেষ্টা করবে, অ্যাজ ওয়েল অ্যাজ কাউকে ক্ষতি করে না। এই জিনিসটাই থার্ড লতে তিনি উপস্থাপন করেন, কারো ক্ষতি করবে না, ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করবে এবং নিজের প্রোটেকশন নিজেই করবে, উইদাউট প্রথম এবং দ্বিতীয় লতে যে লগুলো দেওয়া আছে সেগুলোকে কনফ্লিক্ট করা ছাড়া। ঠিক আছে, যে এই 3টা ল তিনি হচ্ছেন উপস্থাপন করেন। এটা হচ্ছে রোবোটিক্সের কনসেপ্টটা, এটাকে অনেকে ল হিসেবে ধরে। তো রোবট হইতে হলে তার বিভিন্ন মনে করেন যে রুলস থাকতে হবে। এখন মডার্ন ডেতে আরো 2টা রুলস অ্যাড হয়েছে। একটা হচ্ছে টাইম সেভ করবে, আর আরেকটা হচ্ছে অ্যাকুরেসি, অর্থাৎ নির্ভুলভাবে কাজ করবে। এই 3টা ল এর সাথে আরো 2টা ল অ্যাড করা হয়েছে, যে 2টা ল এর মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে এটা আমাদের টাইম সেভ করবে এবং একই সাথে এটা অ্যাকুরেটলি কি করবে স্যার, কাজ করবে। আর রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কখনো চিন্তাই করা যায় না।
ঠিক আছে, রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কখনো চিন্তাই করা যায় না। তো আমি আগেই বলছি এআই এর একটা পার্ট হচ্ছে আমাদের রোবোটিক্স। আর রোবোটিক্সে মূলত হচ্ছে রোবট নিয়ে কথাবার্তা বলে। এখন স্যার রোবট ব্যাপারে আসি যে রোবট কিরকম হইতে পারে। তো রোবটটা কি? রোবট মনে করেন দুই ধরনের হইতে পারে, একটা শুধু সফটওয়্যার বেস হইতে পারে, সফটওয়্যার ওরিয়েন্টেড হতে পারে, আর আরেকটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার ওরিয়েন্টেড হতে পারে। এখন আপনি যদি বলেন গুগল চ্যাটবট বা গুগল বটস এর কথা বলেন, এগুলো হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। তারপরে হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্স, আমরা গত ক্লাসেও দেখছিলাম সুন্দর পিচাই গুগল অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা সুন্দর হচ্ছে কনফারেন্স করেছিলেন। গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে আমাদের সিরি, কর্টানা, এগুলো সব কিছুই মূলত হচ্ছে আমাদের এক একটা রোবট। ঠিক আছে, এগুলো সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন বা চ্যাটবট। আর এখানে হার্ডওয়্যার সফটওয়্যারের ক্ষেত্রে আমরা বিভিন্ন দেখতে পারি, যেমন হচ্ছে অ্যাসিমো, পৃথিবীর সবচেয়ে বেস্ট হিউম্যানয়েড রোবট হচ্ছে অ্যাসিমো, অ্যাডভান্স স্টেপ ইনোভেটিভ মোবিলিটি। ঠিক আছে, অ্যাসিমোর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স স্টেপ ইনোভেটিভ মোবিলিটি, অ্যাডভান্সড স্টেপ ইনোভেটিভ মোবিলিটি। ওকে, এখানে যে আমি এর কথা বলছি, এস এর কথা বলছি, তারপর হচ্ছে আই এর কথা বলছি, আর এম এর কথা। ঠিক আছে, এম ও মোবিলিটি, অ্যাডভান্স স্টেপ ইনোভেটিভ মোবিলিটি বলতে বোঝাচ্ছে একটা মানুষ যেভাবে স্টেপ নিতে পারে, সিঁড়ি থেকে যেভাবে নামতে পারে বা উঠতে পারে বা বিভিন্ন জায়গায় যে পরিভ্রমণ করে বা ভ্রমণ করার সময় যে বিভিন্ন স্টেপ নেয়, সেই স্টেপগুলোকে একদম অবিকল নিখুঁতভাবে এই অ্যাসিমো রোবটটা নিতে পারে। সেজন্য বলা হয় অ্যাডভান্স স্টেপ ইনোভেট, মানে ইনোভেটিভ মানে হচ্ছে স্টেপগুলোকে ডে বাই ডে কি করা হয়েছে, আপডেট করা হয়েছে। আর মোবিলিটি মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা কি করতে পারে, মুভ করতে পারে। ইনফ্যাক্ট এই অ্যাসিমো রোবটটা আপনার সাথে ফুটবল খেলতে পারবে এবং একই সাথে হচ্ছে আপনাকে হাউস হোল্ড কাজে হেল্প করতে পারবে। তো সেটার একটা ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। তো অনেকে রোবট বলতে মূলত যন্ত্র মানব বলে, কথাটা ঠিক আছে, বাট এটাকে একটু কারেকশন করে পরীক্ষার খাতায় ডেফিনেশন দিবেন যে রোবটটা কি। রোবট বলতে মূলত বোঝায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বিত রূপ। এক কথায় বলে দিবেন, রোবট বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সমন্বিত রূপকে মূলত হচ্ছে রোবট বলে। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং না বলে বলবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। রোবট বলতে আচ্ছা আমি এখানে লিখে দিই, রোবট যদি হইতে হয় সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকতে হবে, তারপরে আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকতে হবে, তারপর আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং অবশ্যই আমাদের কিছু কি থাকতে হবে, রুলস থাকতে হবে। অর্থাৎ রোবট হচ্ছে এআই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্সের কিছু রুলস দ্বারা নিয়ন্ত্রিত একটা সিস্টেম, যেটা মানুষের এফোর্টকে কি করে, রিডিউস করে, অর্থাৎ মানুষ যে কাজগুলো করে সেই কাজগুলোকে সহজ করে দেয়। তো আমরা অ্যাসিমো রোবটের একটা হচ্ছে এক্সাম্পল দেখি। ওকে, তাহলে আমি আপনাদেরকে ইয়াটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, সাউন্ড সহ দেখাই তাহলে আরো ভালো হবে। I've come to Honda's technical studio in Brussels to meet one of their most important representatives, although I'm not quite sure who it is yet. Turns out, who I was about to meet wasn't actually a human, but a robot. Honda's famous humanoid robot, Asimo.
Asimo has been designed to interact with humans, so if you reach out your hand, it will shake it. Sensors in its palm detect your touch, while cameras in its head track your movements. Asimo's stabilisation technology enables it to react if you upset its balance, moving backwards mid-shake if you push it, or stepping in if you pull it towards you. Thank you very much. This latest version of Asimo is the product of almost 3 decades of development. It all started back in 1986 when Honda built a robot which could walk, albeit very slowly and clumsily. In 1988 it was developed to walk more like a human being. আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই ভদ্রলোকের সাথে এই অ্যাসিমো রোবটটা কি করছে, হ্যান্ডশেক করছে, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন, আমি যে বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলো সবকিছুই কিন্তু এই জায়গায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে। যেমন আমাদের একটা খুব খারাপ অভ্যাস আছে, বিশেষ করে আমি মনে করেন হ্যান্ডশেক করার সময় অনেক সময় অনেক চাপ দিই, অনেকে এটা করে। তো মনে করেন রোবট ধরেন এই চাপ দেওয়াটার চেষ্টা করছে, তো রোবট যদি এটা চাপ দেয়, একটু প্রেসার দেয় যে একটু দেখাই আমার জোর কত, তাহলে মনে করেন হাতের যে বোনগুলো আছে, হাড্ডিগুলো আছে, সব কিন্তু পাউডার হয়ে যাবে। তো এই জিনিসটাকে কি করা হয়, কন্ট্রোল করা হয়। আর এটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়। রোবটের প্রতিটা ইনস্ট্রাকশনের লাইনে লাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। উইদাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা রোবটের কথা কল্পনাই করতে পারবো না, ঠিক আছে? তো এখানে বায়ো ইঞ্জিনিয়ারিং, ভিজুয়াল ডিটেকশন, তারপরে হচ্ছে সেন্সর, অ্যাকচুয়েটর, মোটরস, এগুলো সবকিছুই রোবটে ইউজ করা হয়। রোবটের বেসিক পার্টগুলোতে আমরা পরে আসতেছি। আপনারা এই জিনিসটার থেকে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে রোবটে শুধু যদি বলি যন্ত্র মানব, তাহলে জিনিসটা একটু ভুল হবে। রোবটের ক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাস্ট, এটা উল্লেখ করতে হবে। সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং, এই সব কিছুই এখানে ব্যবহার করা হবে। ঠিক আছে স্যার? আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আপনারা বুঝতে পারছেন কিনা Set সেটা its একটু কমেন্ট balance, সেকশনে জানাবেন স্যার। moving backwards mid-shake if you push it, or stepping in if you pull it towards you. Thank you very much. This latest version of Asimo is the product of almost 3 decades of development. It all started back in 1980. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এমসিকিউতে আসে যে রোবট, মনে করেন যে রোবটের কার্যক্রম অফিসিয়ালি শুরু হয় কখন, 1986 থেকে। এটা এমসিকিউতে আসে, এটা মনে রাখবেন। 1986 থেকে মনে করেন রোবট ডে বাই ডে হলো গিয়ে ডেভেলপ করা হয়, এবং ফাইনালি এখন আমরা রোবটের বিভিন্ন ধরনের রূপ দেখি। আর বাংলাদেশেও এই রোবট নিয়ে অনেক কাজ করা হয়। বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা আছে, মেধাবী মনে করেন কৃতি সন্তানরা আছে, যারা হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের কম্পিটিশনে অনেক দেশের জন্য সুনাম বয়ে আনছে। এটা আপনারা প্রতিনিয়ত দেখছেন যে রিসেন্টলিও মনে করেন যে মঙ্গলের বা মার্স মিশনের জন্য একটা মানে বাংলাদেশের টিমরা খুব ভালো করছে বিভিন্ন ইউনিভার্সিটির। আর তার সাথে ঢাকা কলেজেরও দুজন খুবই মানে আমার স্টুডেন্ট, আমি খুব প্রাউড ফিল করি যে তারা মনে করেন আমি তাদের শিক্ষক হইতে পারছি, যে তারাও রোবোটিক্স নিয়ে অনেক ভালো কাজ করছে, সেগুলো আমরা সামনে দেখবো। 1986 when Honda built a robot which could walk, albeit very slowly and clumsily. In 1988 it was developed to walk more like a human being, and in 1993 a torso was added. By 1996 Honda's robot had become intimidatingly large, so in 1997 it was shrunk to a less threatening size, thankfully before being made autonomous. In 2000, Honda unveiled Asimo, which stands for Advanced Step in Innovative Mobility. Standing 130 centimetres tall, which is the same height as a seated adult, it's the perfect size for helping out around the home. Over the years, Asimo has been constantly developed, and it's now mobile enough to play sports. However, it's wise to warm up before any physical exercise, even if you're a robot. And as well as run at 6 miles an hour, Asimo can walk backwards and hop. কিছুক্ষণ আগে আপনারা রোবটের কুতকুত খেলা দেখছেন। It can also kick a ball, so time for a quick robot versus human penalty shootout. That's 1-0 to the Autobots.
এবং রোবট গোল দিয়ে দিয়েছে। ঠিক আছে? এই যে এখানে প্রতিটা লাইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স But is ব্যবহার করা। Asimo as good at saving a shot as it is at taking one? Looks like Honda hasn't trained Asimo to be a goalkeeper just yet. Football is thirsty work, but thankfully Asimo can get you some refreshments. With hands that have 13 degrees of freedom, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার কাছে এই বিষয়টা অর্ডিনারি ব্যাপার মনে হইতে পারে, কিন্তু এটা রোবটের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। একটা মনে করেন যে সিলিন্ডারকে গ্র্যাব করা বা একটা ফ্লাস্ককে গ্র্যাব করা এবং সেখান থেকে লিকুইডটাকে এই মনে করেন কাপটার মধ্যে ঢালা, এটা প্রতিনিয়ত আমরা কি করি, হিউম্যানরা কিন্তু ক্যালকুলেট করি, রোবটও কিন্তু সেই জিনিসটাকে ক্যালকুলেট করে। it's able to perform delicate tasks, such as opening a bottle and pouring a drink. This may be unremarkable for a human, but it's an incredible achievement for a robot. In total, Asimo has 57 degrees of freedom, and this allows it to dance, while its 52-volt battery can keep it going for 40 minutes. Looks like this robot actually has better moves than some. তো রোবট ইন ফিউচার মনে করেন গ্যাংনাম স্টাইলের ড্যান্স দিতে পারবে, আমরা হোপ করি। তাই হোপ আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন। ওকে, আর একই সাথে রোবট এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ড্রোনের কথা যদি বলি, ড্রোনও কিন্তু একটা রোবট। ওকে স্যার। স্যার, আই হোপ আপনারা বিষয়টুকু বুঝতে পারছেন। এখন রোবট শুধু যে মনে করেন এই হাউস হোল্ড কাজের জন্য ব্যবহার করা হয় এমনটা না, রোবট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির ক্ষেত্রেও আমরা রোবট ব্যবহার করতে পারি। সেটার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন। যেমন কয়েকদিন আগে আপনারা দেখছেন যে পার্সিভারেন্স, যেটা হচ্ছে মার্সে ল্যান্ড করছে। তো নাসা স্পেস মিশনের ক্ষেত্রে এখন হচ্ছে রোবট সেন্ড করা হয়, তো সেটার আমরা একটা ডকুমেন্টেশন দেখে আসি, তাহলে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন। NASA's Perseverance rover has landed on Mars, and now we get to see video of the landing and hear audio recorded on the surface of Mars for the very first time. After zooming through space for nearly 7 months, Perseverance landed on Mars on February 18th. In the final minutes before landing, NASA control showed animations of the rover descending through the Martian atmosphere, deploying its parachute, and then finally touching down. We even got to see the very first still images taken by Perseverance on the Martian surface. It took some time for video to get beamed back from Mars, but now we've been given a front row seat to see how it all went down, thanks to cameras packed on board. There are actually 23 cameras on board the Perseverance rover. They're designed to do everything from helping with navigation to detecting hazards. There's even a cache cam just to give us a view of rock samples collected from the planet's surface. But among all that hardware, NASA packed in 6 cameras dedicated to recording full-colour video of the entry, descent and landing from every possible angle. There were cameras mounted on the protective back shell of the spacecraft, which gave us a view of the parachute during entry. Then there was a camera mounted on the descent stage looking down onto the rover, as well as a camera on the rover looking back up to the descent stage as they parted ways. Finally, a camera mounted on the bottom of the rover captured footage looking down on Mars as the rover landed. All these cameras showed us the entry, descent and landing in amazing আমি এখানে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে রোবট এখন মডার্ন ডে তে কোথায় কোথায় ইউজ করা হয় সেটার একটা ভিজুয়ালাইজেশন দেখাতে চাচ্ছি। যেমন আমরা অ্যাসিমোডটা দেখছি, এখানে বলবেন যে হাউস হোল্ড বা গৃহস্থালির কাজের জন্য এখন আমরা রোবট ব্যবহার করি। তারপর ভ্যাকিউম রোবটও কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে, যে অর্থাৎ ভ্যাকিউম ক্লিনার, যেটা অটোমেটিক্যালি আপনার বাসায় ঝাড়ু পোছার কাজ করবে, সবকিছুর কাজ করবে। ওকে,
তো তেমনি এই স্পেস মিশনের ক্ষেত্রে আমরা হচ্ছে রোবট ব্যবহার করি। ইনফ্যাক্ট আমরা হচ্ছে এগ্রিকালচারাল ক্ষেত্রেও রোবট ব্যবহার করি। ঠিক আছে? ওইটার জন্য আমরা হচ্ছে ড্রোন ব্যবহার করি। আপনারা কি কেউ বলতে পারবেন ড্রোনে কোন টেকনোলজি ব্যবহার করা হয়? ড্রোনে মূলত হচ্ছে ইউএভি টেকনোলজি ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ঠিক আছে? আনম্যান্ড মানে ওইটাতে কোনো মানুষ থাকে না। এরিয়াল সেটা যে কোনো রুটে যেতে পারে, বিশেষ করে আকাশপথে এটা যেতে পারবে। আর ভেহিকল মানে হচ্ছে যে একটা যানবাহনের মতো যেটা হচ্ছে কাজ করে। ওকে? তো আমি এগ্রিকালচারাল ফ্যাক্টে যেটা ব্যবহার করা হয় সেটাতে আমি যাব। তার আগে আমরা হচ্ছে আমাদের অন্য টপিকগুলো একটু দেখে নিই। তো এই আ আ মনে করেন যে বিভিন্ন সেক্টরে আমরা রোবট ব্যবহার করি। এখন রোবটের কি পার্ট আছে সেটাও আমরা একটু বুঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের রোবটের বেসিক কম্পোনেন্টস। অর্থাৎ রোবটে সর্বপ্রথম স্যার পাওয়ার সাপ্লাই থাকবে, সেখানে সেন্সরস থাকবে, অ্যাকচুয়েটর থাকবে, কন্ট্রোলার থাকবে, তারপর ইউজার ইন্টারফেস থাকবে, তারপর হচ্ছে ম্যানিপুলেটর, লিঙ্কেজ পেজ থাকবে। পাওয়ার মানে পাওয়ার সাপ্লাইটা কি কাজ করবে? অর্থাৎ আমার এখানে ম্যাক্সিমাম ডিভাইস হচ্ছে হলো ডিভাইস কি বলে, আমি যদি এভাবে বলি যে আমার এখানে সবগুলো ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস থাকবে, তো এখানে তো আমার ডেফিনেটলি পাওয়ার সাপ্লাই দিতে হবে। পাওয়ার সাপ্লাই যে কোনো ভাবে হইতে পারে, সেটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে দেওয়া যাইতে পারে, সোলারের মাধ্যমে দেওয়া যাইতে পারে। তো পার্সিভিয়ারেন্স যে রোভারটা যেটা হচ্ছে মার্সের জন্য পাঠানো হয়েছে, সেখানে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি সেট করা হয়েছে যাতে হচ্ছে যে সান থেকে এনার্জি গুলোকে কি করতে পারে, নিতে পারে। সোলার প্যানেল সেই চার্জ গুলোকে কনজাম করে। তারপরে হাইড্রোলিক্স ইউজ করা হইতে পারে। তারপরে হচ্ছে পিনিওমেটিক মনে করেন যে সিস্টেম ব্যবহার করা হইতে পারে, যেখানে হচ্ছে ফ্লুইড ব্যবহার করে চার্জিং দেওয়া হয়। তো বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই আছে। সহজ কথায় আমার রোবটকে কি দিতে হবে? পাওয়ার সাপ্লাই দিতে হবে। সেন্সরস সেন্সরস হচ্ছে যে একটা ইনফ্রারেড রে এর মতো, সে হচ্ছে ইন্টারফেসের অবজেক্ট গুলোকে কি করতে পারে, চেক করতে পারে, ডিটেক্ট করতে পারে কোন জায়গায় কি আছে, যেটা পার্সিভারেন্সে আপনি দেখছেন যে পার্সিভারেন্সকে যখন ল্যান্ড করা হয়, তো ওইখানে মঙ্গলের যে ইন্টারফেসটা আছে সেখানে হচ্ছে অনেক পাথর থাকে। তো এটা যদি সরাসরি ওই পাথরের মধ্যে পড়ে তাহলে ওইটা ক্ষতিগ্রস্ত হইতে পারে রোবটটা। তো ওইখানে মনে করেন যে অ্যাডভান্স এক্সপার্ট সিস্টেম ইউজ করা হয়েছে, যেখানে সেন্সরের থ্রুতে সে ডিটেক্ট করে নিচ্ছে যে কোন জায়গায় ল্যান্ড করাটা সুবিধা হবে। ইনফ্যাক্ট আপনি লিফটের ক্ষেত্রেও সেন্সর দেখতে পান। তো লিফট আসলে রোবটের কথা যদি বলতে চাই, লিফটে মূলত হচ্ছে সেন্সর ব্যবহার করা হয়। ধরেন আপনি লিফটের মধ্য দিয়ে হঠাৎ করে কেউ যাচ্ছেন, লিফটের দরজা বন্ধ হতে যাচ্ছে, তখন কিন্তু কেউ মাঝখানে অবস্টাকলস থাকলে, অর্থাৎ সেই ইনফ্রারেড রে গুলো যখন ইন্টারসেপশন হয়, তখনই মনে করেন যে লিফটের কি বলে দরজাগুলো ওপেন হয়ে যায়। তো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে না। এইজন্য লিফটের প্রতি মাসে কয়েকদিন পর এগুলোকে হচ্ছে মনিটরিং এ রাখতে হয় যে সেন্সর গুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। কারণ সেন্সরে যদি কোনো প্রবলেম হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেটা কয়েক বছর আগে মনে করেন যে মনে করার কি আছে এখানে, কয়েক বছর আগে বেইলি রোডে এরকম একটা অ্যাপার্টমেন্টে একটা দুর্ঘটনা হয় এবং সেখানে একটা বাচ্চার প্রাণহানি ঘটে। তো সেন্সরস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় লিফটের ক্ষেত্রে। তারপরে হচ্ছে কন্ট্রোলার। আর আপনাদেরকে বলে রাখি, যদি কখনো মনে করেন যে লিফটে দেখেন যে দরজা ঠিক টাইমে আটকাচ্ছে না, মানে কেউ মাঝখানে আসলেও মনে করেন লিফটের দরজা ক্লোজ হচ্ছে, আপনি সাথে আপনাদের যে এটার মেইনটেনেন্স আছে তাকে হচ্ছে কল করবেন। তারপর স্যার হচ্ছে সেন্সর কন্ট্রোলারের কথা। কন্ট্রোলার বলতে মূলত মাইক্রো প্রসেসরকে বুঝায়, যেটা হচ্ছে টোটাল রোবোটিক সিস্টেমের হচ্ছে হার্ট। এটা হচ্ছে কন্ট্রোল করে ইনপুট এবং আউটপুট এবং প্রসেসিং ডিভাইস, মানে ইনপুট আউটপুট এবং প্রসেসিং সিস্টেমকে সমন্বয় করে। ঠিক আছে? তারপর অ্যাকচুয়েটর।
অ্যাকচুয়েটরের কথা আমি যদি বলি, অ্যাকচুয়েটর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। লাইক একটা রোবটের কথা চিন্তা করেন, রোবট কোনো একটা কিছুকে গ্র্যাব করবে। তো গ্র্যাব যদি করতে যায়, ডেফিনেটলি আমার এই যে ফিঙ্গার বা হাতের মতো এটা কি করবে, গ্র্যাব করবে। তো গ্র্যাব করতে গেলে এই হাতের আমার যে মনে করেন স্ট্রাকচার আছে, এটাকে আমি মেকানিক্যাল একটা স্ট্রাকচার ধরতে পারি। তো এটার মধ্যে দিয়ে যখনই ইলেকট্রিক ফ্লো যাবে, তখন সেই ইলেকট্রিক্যাল ফ্লোটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, যাতে আমি ওই অবজেক্টটাকে কি করতে পারি, গ্র্যাব করতে পারি। তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস, যে এটার রোবটটার একটা ইন্টারফেস থাকবে, যেটা হচ্ছে মনে করেন হুইল থাকবে, যে পারিপার্শ্বিক পরিবেশের সাথে কিভাবে সেটা হচ্ছে কমিউনিকেট করবে। তারপর ক্যামেরা থাকবে, তারপর মনে করেন পাওয়ার বাটন থাকবে। এগুলো মানে জাস্ট হচ্ছে যাতে এটাকে বাইরের থেকে এক্সটার্নাল ভাবে মনে করেন এটাকে অপারেট করা যায়। তারপর ম্যানিপুলেটর লিঙ্কেজ, অর্থাৎ একটা কাজ করার জন্য, যেমন আমাদের এই হাতটাকে আমরা যদি ওয়েভ করতে চাই, নড়াতে চাই, সেখানে আমাদের মনে করেন যে আমাদের মাসল যেমন লাগতেছে, তার সাথে হচ্ছে হলো গিয়ে আমাদের ব্লাড সার্কুলেশন লাগতেছে, অর্থাৎ একটা আরেকটার সাথে কানেক্টেড, আমাদের বোনটাও কি করতেছে, হেল্প করতেছে, নিউরনও কাজ করতেছে। তো ম্যানিপুলেটর লিঙ্কেজ মূলত হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, যেটা হচ্ছে সবগুলো কম্পোনেন্টকে কোনো একটা কাজ করার জন্য কোন কোন মনে করেন রোবটের পার্টস গুলো কাজ করবে, সেগুলোকে হচ্ছে লিঙ্ক করে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই, পরীক্ষায় যদি আসে যে রোবটের পার্টস গুলো কি কি উল্লেখ করো। এটা কিন্তু একটা কমন কোশ্চেন যেটা বোর্ড পরীক্ষায় আসে, যে রোবোটিক্স বা রোবট নিয়ে কোশ্চেন থাকেই। তো ফার্স্টে রোবটের যখন আপনাদের এই কোশ্চেনটা থাকবে, অ্যান্সার দিবেন রোবটের হিস্ট্রিটা, রোবট কি, রোবোটিক্স কি, এগুলোর কথা বলবেন। বলার পর রোবোটিক্সে কি কি পার্টস আছে, তারপর কোন কোন ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়, লাস্টে কনক্লুশনে সেটা থাকবে। ঠিক আছে, যেমন দেখেন আমি বলছিলাম পাওয়ার সাপ্লাই, অ্যাকচুয়েটরস, ইলেকট্রিক মোটরস থাকবে, এসি ডিসি এসব মোটর গুলো থাকবে। ইলেকট্রিক মোটরস থাকবে, যেটা হচ্ছে এসি ডিসি কে কি করবে স্যার, কনভার্ট করবে। তারপর হচ্ছে সেন্সরস থাকবে, তারপর হচ্ছে কন্ট্রোলার থাকবে। এগুলো হচ্ছে আমাদের রোবটের ইম্পর্টেন্ট পার্ট গুলো। স্যার আপনারা কি ক্লিয়ার হয়েছেন কিনা? ঠিক আছে, আপনারা কি ক্লিয়ার হয়েছেন কিনা সেটা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। ওকে, আর ড্রোনে আমি যেটার কথা বলছি, আনম্যান এরিয়াল ভেহিকল, এটা হচ্ছে ব্যবহার করা হয়। আর এখানে ডিসি মোটরস এগুলো ব্যবহার করা হয়, যে মোটরগুলো ব্যবহার করা হয় যে রোবট যদি কোনো কিছুকে লিফট করতে চায়, সেটার জন্য এসি এবং ডিসি মোটরগুলো ব্যবহার করা হয়। ওকে, তো এখন আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে যে রোবট ব্যবহার করা হয়, সেগুলোর আমরা বিভিন্ন ডকুমেন্টেশন দেখব। তো পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে, তাহলে আপনি অ্যান্সার কেমনে করবেন। অনেক স্টুডেন্ট কিন্তু সিকিউ কোশ্চেনে প্রপার নাম্বার পায় না, তার কারণ হচ্ছে স্যার এটা বেসিক ফাংশন, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এর বেশি বাইরে কি অন্য কোনো কিছু আছে, যে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, এটা হচ্ছে রোবটে থাকবে, এছাড়া আলাদা ফ্যাসিলিটিস তো থাকবেই। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আপনারা অ্যাড করে দিতে পারেন। সফটওয়্যার থাকবে স্যার, ঠিক আছে, সফটওয়্যার ইনস্ট্রাকশন থাকবে, ইনস্ট্রাকশনস উইথ এআই। ঠিক আছে, আর এখানে ইংলিশ লিখতে হবে না, লাইক হচ্ছে পাওয়ার সাপ্লাই গুলো আপনারা বইতে পাবেন। পাওয়ার সাপ্লাই মানে সিস্টেমে আমরা পাওয়ার সাপ্লাই কিভাবে কিভাবে দিতে পারি সেটার কথা উল্লেখ করবেন, যে হাইড্রোলিক, ব্যাটারি, সোলার পাওয়ার, এই সবগুলোই আমরা ব্যবহার করি যাতে আমরা এক্সট্রা টাইম পর্যন্ত এটা কি পাই, ব্যাকআপ পাই। ওকে, তো আমরা আই হোপ আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, তো এখন আমরা যে বলছি যে রোবট এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, লাইক ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। অটোমোবাইল ইঞ্জিন মানে অটোমোবাইল কোম্পানিগুলোতে রোবট হচ্ছে হিউজ পরিমাণে ব্যবহার করা হয়, সেটার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন। ওকে, আর ইংলিশ লিখলে কোনো সমস্যা নাই রোবটের ব্যাপারে, আপনি যদি ইংলিশে লেখেন, কারণ এগুলো ম্যাক্সিমাম টপিক গুলো ইংলিশেই দেওয়া আছে।
ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা রোবটটা দেখতে পাই, ইভেন এগ্রিকালচারাল ক্ষেত্রেও আমরা হচ্ছে রোবট ব্যবহার করি। ঠিক আছে, সেটার একটা এক্সাম্পল দেখি। ড্রোন ব্যবহার করা হয়, আর ড্রোনের ফুল ফর্ম হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ওকে, আনম্যান্ড ইউএভি টেকনোলজি, এটা হচ্ছে ড্রোনে ব্যবহার করা হয়। ভেহিকল ভেহিকল এই টেকনিকটা মূলত হচ্ছে ড্রোনে ব্যবহার করা হয়। ওকে, তারপর ডিফেন্স সিস্টেমেও আমরা হচ্ছে রোবট ব্যবহার করতে পারি। তো দেখেন স্যার, This is the DJI Agris দেখেন T20, এগ্রিকালচারাল ক্ষেত্রে আমরা which carries 20 liters of load and cover 12 hectares per hour efficiently. The 4-channel independent flow control allows more even application, while the intelligent relief valves results in more convenient air removal. The omnidirectional digital radar provides 360 degrees 3D scene reconstruction, empowers the aircraft to avoid obstacles autonomously even in poor visibility, guarantees safe operation both day and night. The new programmable controller is equipped with RTK module for centimeter level flight planning. Simply press one button to have the drone take off and perform its job autonomously. Equipped with a new spreading system, T20 can deliver uniform spreading of seeds, fertilizer, and other solid materials at a rate up to 10 kilograms per minute. The rating of IP67 makes the whole aircraft washable. The foldable design makes the T20 even more portable. By using the P4 multispectral to gather precise plant-level data, T20 can apply the selectively spraying solution based on crop growth to save water ঠিক আছে, এখানে থার্মাল ডিটেকশন আছে, কোন কোন জায়গায় স্প্রে করছে আপনি হচ্ছে মনিটর থেকে দেখে নিতে পারবেন। and reducing the pesticide dosage. With the help of Phantom 4 RTK and DJI Terra, users can apply 3D flight path for more efficient planning. T20 is capable of flying precisely along flight path on multiple application scenarios. To target fruit trees distributed on contour lines, users can choose free flight path to save battery power. The continuous spraying function allows T20 to perform better on mountainous terrain, keeping flight safety and saving you effort. হ্যাঁ, আমাদের দেশেও কৃষিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। দেখেন চিপস কেমনে বানাচ্ছে, এই সকল মনে করেন আমি হচ্ছে চিপসটা আপনাদেরকে দেখেন, দেখেন একটা ফুড ফ্যাক্টরি গুলোতে ব্যবহার করতেছে। এটা হচ্ছে লেইস চিপস বানানোর একটা যন্ত্র, যেখানে হচ্ছে লেইস চিপস বানানো হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা মনে করেন হচ্ছে আমাদের পটাটো বা আলু, তো সেটাকে মনে করেন যে ধোয়া, ওয়াশ করা, তারপরে এগুলোকে স্লাইস করা, এগুলো সবকিছু কতটুকু থিকনেস হবে, এগুলো সবকিছু এখন রোবটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এই যে স্লাইসার মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আলুটাকে কাট করতেছে, সেটা প্রতি মিনিটে 10,000 আলুকে স্লাইস করতে পারে। দ্যাট মিনস আমি যে বলছিলাম টাইম সেভ করতেছে। এটা মানুষের মাধ্যমে যদি করতে দেওয়া হইতো তাহলে অনেক বেশি টাইম লাগতো। ঠিক আছে, যেমন দেখেন স্লাইস করতেছে, একদম অ্যাকুরেট স্লাইস করতেছে। আর অ্যাকুরেসিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আলুর স্লাইসটা যদি যতটুকু থিকনেস প্রয়োজন তার থেকে বেশি হয় তাহলে এটা হচ্ছে মাঝখানে মনে করেন যে কাঁচা থেকে যাবে ফ্রাই করার পর। আর যদি কম হচ্ছে থিকনেস হয় তাহলে এটা ফ্রাই করলে পুড়ে যাবে। তো এইটার জন্য থিকনেসটা একদম ব্যালেন্স হইতে করতে হবে, যেটা মানুষের পক্ষে অ্যাচিভ করা কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, আচ্ছা, অনেকে মনে করে যে খরচ, আসলে রোবটের মনে করেন ইনভেস্টমেন্টটা হচ্ছে ওয়ান টাইম। যেমন অনেকে মনে করে যে রোবট ইউজ করলে অনেক খরচ যাবে। তো কার ইন্ডাস্ট্রি লাইক হচ্ছে বোস্টনে একটা কার ইন্ডাস্ট্রি আছে, বিএমডাব্লিউ রিসেন্টলি একটা কার ইন্ডাস্ট্রি ওপেন করছে, সেখানে হচ্ছে 50,000-এর বেশি তারা রোবট ইউজ করছে। তাদের এই যে খরচটা সেটা হচ্ছে ওয়ান টাইম খরচ ছিল, বাট এটার আউটপুটটা কিন্তু অনেক ম্যাসিভ ছিল।
এখন মনে করেন মানুষের লিমিটেশন আছে, মানুষ টানা কোনো কাজ করতে পারে না, বাট রোবট কন্টিনিউয়াসলি কি করতে পারবে স্যার? কাজ করতে পারবে। এটার জন্য তারপরে হচ্ছে কোনো ব্রেকের প্রয়োজন হয় না। এজন্য ম্যানুফ্যাকচার বা প্রোডাকশনটা অনেক হাই থাকে। ১ম দিকে ইনভেস্টমেন্টটা বেশি, বাট যদি লং টার্ম এর কথা চিন্তা করি, আমার খরচ ম্যানুফ্যাকচারিং এগুলো সবকিছু হচ্ছে বুস্ট আপ হবে। ওকে? স্যার অ্যাসাইনমেন্ট তো রোবট দিয়ে তো পারলে তো ভালো হইতো। ইনফ্যাক্ট মেডিসিন ডেলিভারি দেওয়ার জন্য Amazon.com আপনারা শুনছেন, তারা হচ্ছে হলো ব্যবহার করে ড্রোন ব্যবহার করে। ওকে? ইনফ্যাক্ট সার্জারির ক্ষেত্রেও কিন্তু রোবট ব্যবহার করা হয়। সেটার একটা ডকুমেন্টেশন আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন স্যার। এইটার নাম হচ্ছে দ্য ভিঞ্চি রোবট। এটা এখন একটা গ্রেপকে মনে করেন যে সার্জারি করবে। তো এখানে দেখেন, লক্ষ্য করেন যে রোবটটা কি করতেছে, একটা গ্রেপের যে স্কিনটা আছে সেটাকে রিমুভ করছে, এখন এটাকে হচ্ছে মানে সেলাই করবে। তো আঙ্গুরের কথা যদি আপনি চিন্তা করেন, সেটা কিন্তু খুবই নমনীয় বা খুবই নরম, খুব ডিলাইটফুল। তো এটাকে যখনই সার্জারি করতে যাবে বা স্টিচ দিতে যাবে, এটা ফেটে যেতে পারে। এটা মানুষের পক্ষে যদি হয়, তাহলে এটার প্রেশারটাকে কন্ট্রোল করাটা খুবই কঠিন একটা বিষয়। কিন্তু রোবট এই জিনিসটাকে খুব অ্যাকুরেটলি কন্ট্রোল করতে পারে। তো এই সকল ক্রিটিক্যাল সার্জারি, ওপেন হার্ট সার্জারি এইসব করার জন্য এখন বর্তমানে কিন্তু রোবট ব্যবহার করা হচ্ছে। দেখেন স্যার। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কত নিখুঁতভাবে এখানে স্টিচটা দেওয়া হচ্ছে। আর এই টোটাল সবকিছু রোবটের থ্রুতে। ভয় লাগার কিছু নেই। এটা অলরেডি বাইরের দেশগুলোতে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। ঠিক আছে? ভিঞ্চি রোবট। এবং মেডিসিন সাপ্লাই এর জন্য, ডিফেন্স সিস্টেমের জন্য রোবট আমরা কি করি? ব্যবহার করি। যেমন দেখেন, অ্যামাজন হচ্ছে মেডিসিন সাপ্লাই দেয় রোবটের মাধ্যমে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা এই রেভলিউশনারি মূলত কাজটা করতেছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে এই গতিতে ক্লাস চললে কতদিন লাগবে বই শেষ হতে? তার ডিটেলস পড়াতে গেলে তো টাইম লাগবেই। ঠিক আছে? যেমন দেখেন, ড্রোন ব্যবহার করা হচ্ছে, এই যে আপনাদেরকে বলছিলাম যে ভেহিকল, যেটা হচ্ছে ডেলিভারি সিস্টেম নিয়ে যায়, মানে জাস্ট হচ্ছে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে নিয়ে যায়। Company received approval from the Federal Aviation Administration to operate a fleet of delivery drones. The online shopping giant joined the list of companies experimenting with the idea, including Wing Aviation, owned by Google's parent company Alphabet, and UPS Flight Forward. The concept is simple, but how exactly does it work? When an order is received at a local fulfillment center, it makes its way through the usual packaging process before finding itself in a special box designed to be carried by one of the company's drones. After being picked up by one of these, the drone is carried to an outdoors takeoff spot on a mini rail network. It's not until it's outdoors that the fully electric motors spin into action, ready for takeoff. এই সকল ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা রোবট ব্যবহার করতেছি। একটা সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার হচ্ছে, আপনারা তো এখন বিভিন্ন ক্ষেত্রে দেখছেন, কৃষি ক্ষেত্রে রোবট ইউজ করা হচ্ছে, তারপরে হচ্ছে যে ই-কমার্সে ডেলিভারি ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে। তারপর ডিফেন্সের ক্ষেত্রে রোবট ব্যবহার কথা শুনছেন, যেমন আয়রন ডোম মানে আয়রন ডোম ডিফেন্স সিস্টেম, যেটা হচ্ছে রিসেন্টলি অনেক পপুলার ছিল। তারপর হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে রোবট বানানো, মানে রোবটের
অ্যাক্টিভিটিস গুলো দেখছে। ইনফ্যাক্ট এখন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেও রোবট ব্যবহার করা হচ্ছে। এটা রিসেন্টলি একটা মনে করেন গেম ইন্ডাস্ট্রি সাংহাইয়ের তারা হচ্ছে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে প্রায় 1500 রোবট দিয়ে তারা কিউআর কোড তৈরি করছে এবং তাদের গেম প্লের বিভিন্ন ফুটেজগুলো ড্রোনের মাধ্যমে ডিসপ্লে করছে এবং ওইখানে যে কিউআর কোডটা দিছে ওইটা যারা স্ক্যান করছে অটোমেটিক্যালি তাদেরকে হচ্ছে গেমের মনে করেন যে ইন্টারফেসে গেমের ওই মনে করেন অ্যাপটাতে নিয়ে গেছে। তো এই যে রোবট এখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সেটার একটা ডকুমেন্টেশন দেখাই আপনাদেরকে। আমি জানি আপনাদেরকে আমি অনেক বোর করে ফেলতেছি, কিন্তু কিছু করার নাই। জিনিসগুলো দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে স্যার। কই গেল কিউআর কোডটা? এই যে দেখেন স্যার। 1,500 drones form a huge QR code over the sky of Shanghai in celebration of the anniversary of a game. The QR code, when scanned, redirect players to the H5 download page of Princess Connect, Redrive, by Psy Games. This may look like a scene out of Blade Runner, but this is not the first time drone shows like this has happened in the skies of Shanghai. On March 29, Hyundai's luxury brand, Genesis launched 3,000 drones in the sky for a captivating nighttime show. The show even broke Guinness World Record for the most unmanned aerial vehicles, UAVs, airborne simultaneously. The drone show staged by Psy Games, however, was innovative in a whole new level. The sky was filled with artistic choreographies, gameplays and characters found in the game itself. গেম প্লে স্যার, দেখতে পাচ্ছেন যে গেমের বিভিন্ন অংশে যে কিউআর কোড ডিরেক্টলি হচ্ছে হলো স্ক্যান করতে পারবে। ঠিক আছে স্যার। তো Hey, আপনারা এতটুকু create a অবশ্যই বুঝতে dynamic পারছেন। QR. তো এইগুলো তো বাইরের দেশের অনেক কিছুই দেখছেন। তো লাস্ট ডকুমেন্টেশন আপনাদেরকে আরো কিছু দেখাবো আমি, সমস্যা নাই। তো আমরা একদম ক্লাসের শেষ দিকে চলে আসছি। আর অল্প কিছু বাকি আছে, তারপরেই আমাদের ক্লাসটা শেষ হবে। তো এই ভদ্রলোকের একটু ছবিটা আপনাদেরকে দেখাই। আমার অনেক পছন্দের একজন মানুষ। একে হচ্ছে আমি বাংলার টনি স্টার্ক বলি। নাম হচ্ছে সানি জুবায়ের। ওর রোবোটিক্স ব্যাপারে যদি কোনো হেল্প লাগে তার কাছে যাবেন। ইনফ্যাক্ট আপনাদের আইসিটি বইতে এই ভদ্রলোকের ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? তিনি হচ্ছেন রোবোটিক্সে অনেক কাজ করছে। তার যদি পেজে আপনারা যান, তার ফেসবুক সানি জুবায়ের দিয়ে সার্চ করেন, তাহলে আপনারা তাকে পেয়ে যাবেন যে সে অনেক ভালো কাজ করছে। রিসেন্টলি তার একটা কাজ হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি যে ইনস্টিটিউট আছে তারা হচ্ছে এটার ইয়ে করছে, মানে শোকেস করছে। সেটা একটু আমি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে একটা ফায়ার ফাইটিং রোবট তারা ডেভেলপ করছে। তো এই রোবটটা হচ্ছে মনে করেন যে কোথাও যদি আগুন লাগে, তো সেই আগুনটাকে নিভানোর জন্য এটা অটোমেটেড ফায়ার এক্সটিংগুইশার, আচ্ছা ঠিক আছে, যে ফায়ার যে অগ্নি নির্বাপক যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে ব্যবহার করা হয় যাতে ফায়ারটাকে কি করতে পারে, যে বন্ধ করতে পারে। তো এগুলো সেগুলোর কিছু ফুটেজ, আর সেটা হচ্ছে শো এর তারা তাকে নিয়ে বিভিন্ন নিউজ জার্নালেও মনে করেন যে কভারেজ, মিডিয়া কভারেজ দেওয়া হয়েছে তাকে, মানে তাকে নিয়ে ডকুমেন্টারি করা হয়েছে। আর এই রোবটটার নাম হচ্ছে সিগমা, আর তার টিমের নাম হচ্ছে অ্যাটলাস। ওকে, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনাদের মানে যারা ঢাকা কলেজের আছেন, আরেক বড় ভাই আছে নাম হচ্ছে কিংশুক আর হাসিবুল কাব্য।
তো তারাও এই প্যান্ডেমিক সিচুয়েশনে তারা একটা খুবই রেভলিউশনারি কাজ করছে, যে লো কস্ট অক্সিজেন ভেন্টিলেটর, তারা হচ্ছে লো কস্ট অক্সিজেনের জন্য ভেন্টিলেটর তৈরি করছে, যেগুলো মনে করেন যে অক্সিজেনের যে বিষয়টা আছে, যে করোনায় যারা ইনফেক্টেড হয় তাদের অক্সিজেন নিয়ে অনেক প্রবলেম হয়, তো সেই ভেন্টিলেটরটা যে বাইরের দেশগুলো অনেক দামে তারা হচ্ছে মানে অনেক কস্ট যায় একটা ভেন্টিলেটর তৈরি করতে, তো তারা হচ্ছে লো কস্ট ভেন্টিলেটর তৈরি করছে। এবং সেটার ডকুমেন্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি আসলে খুবই প্রাউড ফিল করি যে আমি তাদের আসলে শিক্ষক হইতে পারছি, যে আমি বলতে পারি যেটা আমার স্টুডেন্ট। এই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই তৌফিকটা দান করছেন। তো আমি আপনাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে একটা স্ট্রং মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে টেকনোলজি, ইন্টারনেট আপনি চাইলে ভালো কাজে ইউজ করতে পারেন। সেটার জলজান্ত এক্সাম্পল এই যে আমি আপনাদেরকে দেখাইছি, আরো অসংখ্য আছে, সবাইকে তো দেখানো পসিবল না। আমি জাস্ট আমার কলেজের দুইজন স্টুডেন্টকে দেখাইছি, একটা হচ্ছে বাংলা টনি স্টার সানি জুবায়ের, আরেকজন হচ্ছে কিংশুক, আর হচ্ছে কাব্য। তারা এই মনে করেন যে ইন্টারনেটের থ্রুতে তাদেরকে দেখতাম সারাদিন ইউটিউবের মধ্যে সার্চ করতে, বা তারা বিভিন্ন টেকনিক্যাল কাজ ইনোভেশন নিয়ে কাজ করতে, কোথাও আটকে গেলে সেগুলো ইন্টারনেটে সার্চ করে দেখে নিত। তো এই যে ইন্টারনেট আপনি হচ্ছে পাওয়ারফুল কাজে ব্যবহার করতে পারবে, তো টেকনোলজি আপনি ভালো কাজে ইউজ করতে পারেন, আপনি লাইফকে মানে পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারেন। তো এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যে আপনি ফেসবুক ব্রাউজ করার থেকে ফেসবুক সিস্টেম বানানোর দিকে মনোযোগ দেন। আপনি এই টেকনোলজি নিয়ে কোনো ইনোভেটিভ কাজ করেন যেটা হিউম্যান কাইন্ডের জন্য অনেক কাজে লাগবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর দেখেন আমার মানে স্টুডেন্ট কিংশুক এবং হাসিবের, আরো তার সাথে তাদের টিমমেট আরো ছিল, একজন ডাক্তার ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। তো তাদের একটা ছোট্ট ছোট্ট বললে ভুল হবে, তাদের একটা রেভলিউশনারি মনে করেন স্টেপ, যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে যারা করোনা ইনফেক্টেড পেশেন্ট আছে তাদেরকে বেটার মনে করেন ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে লো কস্ট বাজেটের তারা যে ভেন্টিলেটর তৈরি করছে সেটার একটা ডকুমেন্টেশন। আমাদের প্রথম প্রায়োরিটি ছিল যে আমাদের ইমার্জেন্সি একটা মাঝখানের যে দুইজন আছে, তার যে ব্লু শার্টের যে যিনি স্যার আছেন, তার পাশে যে ব্ল্যাক কোট পরা আছে তার নাম হচ্ছে কাব্য। আর ডান পাশে যে আছে কাব্যর ঠিক ডানে যিনি আছে তিনি হচ্ছেন কিংশুক। ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো এমন যদি কোনো একটা কন্ডিশন আসে যখন খুব বেশি ইমার্জেন্সি পেশেন্ট হয়ে যায়, কিন্তু ভেন্টিলেটর যেগুলো হসপিটাল আছে আইসিইউতে এগুলোর সংখ্যা খুবই কম, তখন আমরা অবশ্যই এই ইমার্জেন্সি ভেন্টিলেটরটি দিয়ে আমরা যতদিন সম্ভব 4-5 কিংবা 6-7 দিন আমরা সাপোর্ট অবশ্যই দিতে পারবো। পুরো বাংলাদেশের যে কোনো দিকে আমরা এই ভেন্টিলেটরগুলো ছড়িয়ে দিতে পারবো, সো দ্যাট তারা যেন ভেন্টিলেটরের অভাবে আর মারা না যায়। ভলিউম সেট করতে পারি, আমরা 200 থেকে 500 ml পর্যন্ত ভলিউম সেট করতে পারি, ইনক্রিমেন্ট হচ্ছে 100 ml পর্যন্ত। এরপর হচ্ছে আমরা রেশিও সেট করতে পারি
যে 1:1, 1:2, 1:3 রেশিও, মানে মানুষ যখন ফুসফুসে ব্রিথিং চলে তখন হচ্ছে রেশিওগুলো সবসময় যে একইভাবে চলবে সেটা না, চেঞ্জ হতে পারে। তো আমরা সেটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। আমি একজন ডাক্তার হিসেবে গভর্নমেন্টের কাছে যেটা আমি রিকোয়েস্ট করব যে এখন যেহেতু আসলে ইমার্জেন্সিটা কন্টিনিউশন সামনের দিকে আসছে, তো আমাদেরও হয়তো বা এরকম একটা স্ট্যান্ডার্ড সেট করা উচিত। আমি যতটুকু জানি যে দেশি উদ্যোক্তারা অনেকেই চেষ্টা করছেন যাতে দেশের মধ্যেই মেডিকেল ডিভাইস বা ইকুইপমেন্টগুলো তৈরি করা যায় ইন কেস অফ হচ্ছে ইমার্জেন্সি। তো এরকম যদি একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয় বা একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে দেওয়া হয় যে এরকম মিনিমাম রিকোয়ারমেন্টস থাকবে, সেটাকে হচ্ছে গিয়ে আমরা ডিপ্লয় করতে পারবো উইদাউট এনি লিগাল ইস্যুস, সেটা সবার জন্য আশা করি সহজ হবে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ভেন্টিলেটরের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ইউকে গভর্নমেন্টের যে স্পেসিফিকেশন সেটা ইউজ করেছি। তো যদি আমাদের নিজস্ব দেশীয় একটা এরকম থাকে তাহলে হচ্ছে হয়তো আরও অনেকেই এগিয়ে আসবেন এবং সারা বিশ্বজুড়ে যে মেডিকেল সাপ্লাই বা ডিভাইসের যে একটা সংকট আছে সেটা হয়তো আমরা দেশীয়ভাবেই মোকাবেলা করতে পারবো ইন কেস অফ যদি আমাদের দেশের পরিস্থিতি কোনো কারণে খারাপ হয়ে যায়। আর সবাইকে একটা ইম্পর্টেন্ট মেসেজ যে সবাই যেখানে যান স্বাস্থ্যবিধি মেনে চলেন আর মাস্ক ইউজ করবেন। মাস্ক ইউজ করার কিন্তু কোনো মানে মাস্ক না ইউজ করার কিন্তু কোনো বিকল্প নাই। আপনারা অবশ্যই মাস্ক পরবেন এবং যে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ধরনের গাইডলাইন গুলো দেওয়া হয়েছে কোভিড-19 এর কারণে সেগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যাতে তারাও মেনে চলে। ঠিক আছে? তো স্যার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ স্যার।